সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। 18 দিন হলাদার ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। ধারাবাহিক অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন থেকে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম সম্পর্কে আলোচনা করব। মূলত গত ক্লাসে আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ইলেকট্রন বিন্যাসের মূলত 3টা নিয়ম আছে। একটা হচ্ছে পলির বর্জন নীতি, আব্ব নীতি, হুন্ডের নীতি। আমি গত ক্লাসে আব্ব নীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি পলির বর্জন নীতি ও হুন্ডের নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো দেখো, পলির বর্জন নীতিটা কি? বিজ্ঞানী পলি 1925 সালে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটি নীতি বর্ণনা করেন, যেটাকে পলির বর্জন নীতি নাম দেওয়া হয়েছে। এখন এই নীতি অনুযায়ী মূলত একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এই নীতিটা হচ্ছে এরকম যে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যদি 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়, তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত দুটি করে ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে যার মান হবে, একটা হবে প্লাস হাফ, একটা হবে মাইনাস হাফ। অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। তাহলে সেই হিসেবে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। তাহলে পলির বর্জন নীতিটা কি? যে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যদি 3টি একই হয়, তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। তাহলে আমরা যদি দেখি যে হিলিয়ামে দুটি ইলেকট্রন আছে, তাহলে আমরা যদি দেখি যে হিলিয়ামের প্রথম ইলেকট্রনের জন্য এখানে n এর মান হয়েছে 1, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0 আর s হচ্ছে প্লাস হাফ। অর্থাৎ এই মানগুলো নির্ণয় আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যা যখন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনেছি, তখন কিন্তু আমরা এইগুলা বুঝতে পেরেছি। তো সেই হিসেবে এল এর মান 1, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা লিখতে পারি এন এর মান হয়েছে 1, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা অরবিটাল, এই মনে করো একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই অরবিটালে দুইটা ইলেকট্রন যদি থাকে, তাহলে একটা এরকম একটা এরকম, অর্থাৎ দুইটার একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ বিপরীত স্পিন যুক্ত থাকবে। যে একটা অরবিটালে বিপরীত স্পিন যুক্ত দুটি করে ইলেকট্রন থাকতে পারে, যার একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে একটা পরমাণুর দুটি ইলেকট্রন, অর্থাৎ হিলিয়ামের দুটি ইলেকট্রনের জন্য আমরা দেখছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সমান, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সমান, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সমান, কিন্তু ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। অর্থাৎ এটা অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি। এখন পলির বর্জন নীতি প্রয়োগ করে বিভিন্ন উপকক্ষপথে বা বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে সেটা যদি আমরা দেখি যে পলির বর্জন নীতি প্রয়োগ করে বিভিন্ন উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কেমনে নির্ণয় করা যায়, তাহলে আমরা যদি দেখি এস অরবিটাল, এস এস পি ডি এফ। এখন পলির বর্জন নীতি প্রয়োগ করে আমরা এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, পি অরবিটালে সর্বোচ্চ, ডি অরবিটালে সর্বোচ্চ, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা এস অরবিটালের জন্য এখানে এল এর মান হচ্ছে 0, তাহলে এম এর মান 0 মানে হচ্ছে এস অরবিটাল একটা। আমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছি তখন দেখেছি যে এল এর মান 0 মানে এম এর মান 0, তখন এস অরবিটাল হইছে একটা, কারণ এল এর মান 0 মানে এস অরবিটাল, আর এম এর একটা মান মানে এস অরবিটাল একটা। তাহলে একটা এস অরবিটালে বিপরীত স্পিন যুক্ত দুটি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1 গুণ 2, দুইটি করে যদি থাকতে পারে, এখানে দুইটা থাকতে পারে সর্বোচ্চ।
তাহলে আমরা কি বলবো যে এস অরবিটালের ক্ষেত্রে এল সমান 0 এম সমান 0, অর্থাৎ এস অরবিটাল একটি, তাহলে একটি প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত দুটি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটা এস অরবিটালে দুইটা ইলেকট্রন, অর্থাৎ এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তারপর আমরা যদি দেখি পি অরবিটালের ক্ষেত্রে এখানে এল এর মান হইছে 1, তাহলে এল এর মান 1 যদি হয় তাহলে এম এর মান হবে -1 0 +1, অর্থাৎ এম এর তিনটা মান, এই তিনটা মানের জন্য পি অরবিটাল হচ্ছে তিনটা, কারণ এল এর মান 1 মানে পি অরবিটাল, তো পি অরবিটাল এম এর যে কয়টা মান থাকবে ওই অরবিটাল ওই কয়টা, তাহলে সেই হিসাবে এম এর তিনটা মানের কারণে এখানে পি অরবিটাল হচ্ছে তিনটা। এখন তিনটা পি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত দুটি করে মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি যে প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত দুটি করে অরবিটাল থাকতে পারে, তাই তিনটা পি অরবিটালে 3 গুণ 2 অর্থাৎ মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, এই পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, এইভাবে লিখতে পারি। তারপর আমরা ডি তে যদি দেখি যে ডি অরবিটালের ক্ষেত্রে এখানে এল সমান সমান 2, তাহলে এম হবে -2 -1 0 +1 +2, অর্থাৎ এখানে 5টা, এম এর মান 5টা, অর্থাৎ এল এর মান 2 মানে ডি অরবিটাল, অর্থাৎ ডি অরবিটাল হচ্ছে 5টা। তাহলে 5টা ডি অরবিটালে ওই রকম বিপরীত স্পিনযুক্ত দুটি করে ইলেকট্রন থাকলে হবে 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ডি অরবিটালে, তাহলে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারি। এবার এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3, এম এর মান হচ্ছে -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে এখানে 7টা মান আছে। এই 7টা মানের কারণে এল এর মান 3 মানে এফ অরবিটাল, তাই এফ অরবিটাল হচ্ছে 7টা, তাই 7টা এফ অরবিটালে বিপরীত স্পিনযুক্ত দুটি করে ইলেকট্রন যদি থাকে তাহলে মোট হবে 14টা ইলেকট্রন, অর্থাৎ এফ অরবিটালে এই 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে হুন্ডের মানে পলির বর্জন নীতি প্রয়োগ করে বিভিন্ন উপকক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা এভাবে নির্ণয় করতে পারি। যদি তোমাকে বলে যে পলির বর্জন নীতি প্রয়োগ করে বিভিন্ন উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যাবে কি, বর্ণনা করো, তখন এইভাবে নির্ণয় করে দেখাতে হবে যে কিভাবে নির্ণয় করলাম আমরা। কারণ আমরা আগেই জেনেছিলাম যে এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, এফ হলে মানে 3 হলে এফ অরবিটাল। কারণ ওই সময় এম এর যে কয়টা মান থাকবে ওই অরবিটাল ওই কয়টা, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত যদি দুটি করে ইলেকট্রন থাকতে পারে সেক্ষেত্রে এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। আমরা এইভাবে নির্ণয় করি। এখন তোমাকে যদি বলে যে বিভিন্ন কক্ষপথে, যেমন আমরা কক্ষপথগুলোকে কে এল এম এন শেল হিসেবে বর্ণনা করছিলাম, তাহলে কে শেল, এম শেল, এল শেল এরকম যদি বলে যে কে এল এম এন, তাহলে আমি যদি বলি কে শেলে, কে শেল মানে প্রথম শক্তি স্তর, তার প্রথম শক্তি স্তরে এন এর মান হয়েছে 1, আর এন এর মান 1 হইলে এল এর মান হয়েছে 0, তাহলে শুধুমাত্র এস অরবিটাল, তাহলে এই প্রথমটা বর্ণনা করলেই চলবে। তারপর আমি যদি বলি দ্বিতীয় শক্তি স্তর মানে কে এল শেল, তাহলে এল শেল মানে এখানে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান হয়েছে 2, আর এন এর মান 2 হলে এল এর মান হয়েছে 0 1, তাহলে 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, তাহলে এখানে এস আর পি অরবিটালটা দেখাইলেই হবে। ওই রকম তৃতীয় শক্তি স্তর হলে 3টা দেখাইতে হবে, চতুর্থ শক্তি স্তরে 3, এই 4টা দেখাইতে হবে। এভাবে প্রত্যেকটা শক্তি স্তর বা শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা পলির বর্জন নীতি প্রয়োগ করে এভাবে নির্ণয় করতে পারি। তাহলে দেখো পলির বর্জন নীতি আমরা দেখলাম, এরপর আমরা দেখব হুন্ডের নিয়ম। তাহলে হুন্ডের নিয়মটা কি, দেখো হুন্ডের নিয়মটা মূলত সমশক্তি সম্পন্ন স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য। এখন সমশক্তি সম্পন্ন স্তর কোনগুলা, যেমন এস পি ডি এফ অরবিটাল, এখানে এস অরবিটাল তো একটা, এখানে সমশক্তি সম্পন্ন স্তর অরবিটালের কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে হুন্ডের নিয়ম প্রযোজ্য না। যেমন পি অরবিটাল 3টা, এখানে কিন্তু সমশক্তি সম্পন্ন স্তর, ডি অরবিটাল 5টা, এগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন স্তর, এগুলোর ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য। এখন হুন্ডের নিয়মটা কি,
যে হুন্ডের নিয়মটা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন স্তরে ইলেকট্রন বিন্যাসের সময় তোমার সর্বাধিক সংখ্যক মানে ইলেকট্রন সর্বাধিক সংখ্যক বেজোড় অবস্থায় থাকবে। তাহলে সমশক্তি সম্পন্ন ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সর্বাধিক সংখ্যক বেজোড় অবস্থায় থাকবে। এখন আমি যদি দেখি যে একটা ইলেকট্রন বিন্যাস, যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 7, তাহলে 1s2 2s2 2p 3, এই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন p অরবিটাল 3টা, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে px py pz এরকম, তাহলে 3টে ইলেকট্রন থাকলে এই 3টে ইলেকট্রন কিভাবে কোনটায় যাবে? তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে 3টে বেজোড় ইলেকট্রন থাকে। তাই সমশক্তি স্তরে ইলেকট্রন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকবে এবং এদের স্পিন হবে একইমুখী। মানে একটা একটা ইলেকট্রন যদি থাকে তাদের স্পিন থাকবে একইমুখী। এটা হচ্ছে হুন্ডের নিয়ম। তাহলে সেই অনুযায়ী আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি লিখি, তো এই নাইট্রোজেনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, তা এখন হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা যদি বক্স পদ্ধতিতে লিখি, তাহলে এখানে এইটা হচ্ছে 1s, এইটা হচ্ছে 2s, আর এইটা হচ্ছে 3p, মানে 2p। তাহলে এখানে ইলেকট্রন আছে 2টা, তাহলে এখানে এই একটা মানে 2টা থাকলে স্পিন বিপরীতমুখী হবে, এখানে 2টা, আর এখানে একটা আছে, এইভাবে আমরা লিখবো, অর্থাৎ এখানে স্পিন কিন্তু একইমুখী। তাহলে হুন্ডের নিয়মটা ছিল যে সমশক্তি সম্পন্ন স্তরে ইলেকট্রন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকবে এবং এদের স্পিন হবে একইমুখী। তাহলে সেই হিসাবে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখে বক্স পদ্ধতিতে হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস লিখলাম। এখন তোমাকে যদি বলে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মেনে চলে, তাহলে হুন্ডের নিয়ম বলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি এইভাবে বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাইতে হবে যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মেনে চলে। অর্থাৎ যদি পি অরবিটালে 2টা 3টা 5টা 4টা ইলেকট্রন থাকে, তাহলে তার বিন্যাসটা এখানে একটা হবে, 2টা থাকলে এখানে একটা, এখানে একটা, আর এটা ফাঁকা থাকবে। আর যদি 3টে হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যদি 4টা হয় তাহলে বাকি ইলেকট্রনটাই প্রথম শক্তি স্তরে যাবে, অর্থাৎ তখন এইটা স্পিন বিপরীতমুখী হবে 2টা থাকলে, আর এগুলার একমুখী হবে। আবার যদি পরে আরেকটা হয় তাহলে এভাবে যাবে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ সমশক্তি সম্পন্ন স্তরে ইলেকট্রন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকবে এবং এদের স্পিন হবে একইমুখী। এভাবে নাইট্রোজেন, সালফার, অক্সিজেন বিভিন্ন ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে সমশক্তি সম্পন্ন স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেটা আমরা ওভাবে দেখাই দেব, কিন্তু যদি পূর্ণ থাকে সেটা আর দেখানো লাগবে না। যেমন আমি আরেকটা ইলেকট্রন বিন্যাস যদি দেখাই, যে সালফারের ইলেকট্রন বিন্যাসটা আমি যদি দেখাই, এস সালফার হচ্ছে 16, তাহলে 1s2 2s2 2p6, এটা হচ্ছে 10, তাহলে 3s2 3p4, অর্থাৎ 16টা ইলেকট্রন আছে। তাহলে এই 4টাকে আমরা ভেঙে লিখতে হবে, কারণ px 3py 3pz, তাহলে যদি 4টা ইলেকট্রন থাকে তাহলে এই 3px এ 2টা, এটা একটা, এটা একটা, তাহলে 4টা ইলেকট্রন। তাহলে এই হচ্ছে 16টা ইলেকট্রনের বিন্যাস। তাহলে আমরা যদি বক্স পদ্ধতিতে এরকম ইলেকট্রন বিন্যাস লিখি হুন্ডের নিয়ম অনুযায়ী, 2s, তারপরে এই 2p, তারপরে 3s, তারপরে এরকম 3p, তাহলে এভাবে ইলেকট্রন লিখে যাব, যেখানে যেহেতু 2টা আছে, এখানে 2টা আছে, এখানেও 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানেও 2টা আছে, এখানে 2টা আছে, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ যে দুটো বেজোড় ইলেকট্রন থাকলো তার স্পিন হবে একইমুখী। তাহলে এভাবে আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লিখব। হ্যাঁ, তাহলে আমরা পলির বর্জন নীতি, আব্ব নীতি, হুন্ডের নীতি, এই 3টা নীতি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি এবং এর আলোকে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, তাইলে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। তাই ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রমও আছে। আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখি কিছু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা হয় এরকম যে মূলত আমরা জানি যে ডি অরবিটাল বা এপ অরবিটাল পূর্ণ বর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল। তাইলে সেই স্থিতিশীলতার কারণে অর্থাৎ দেখা যায় যে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় স্থিতিশীলতা অর্জনের জন্য
ওই ওই ডি অরবিটাল থেকে মানে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন দিতে গিয়া অর্ধপূর্ণ হয় বা পূর্ণ হয়, এভাবে এই ইলেকট্রন বিন্যাস যদি হয় তাহলে একটু স্বাভাবিক নিয়মের একটু ব্যতিক্রম হয়। যেমন আমি ক্রোমিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস যদি দেখাই, ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এই 4s2, এই 10 আর এখানে 4 হওয়ার কথা স্বাভাবিক নিয়ম অনুযায়ী। কিন্তু যেহেতু যে কোনো অরবিটাল যেমন ডি অরবিটাল পূর্ণ বর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে স্থিতিশীল, এই জন্য এইটা অর্ধপূর্ণ হওয়ার জন্য এই পার্শ্ববর্তী 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ হয়। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম, অর্থাৎ স্থিতিশীলতা অর্জনের জন্য এটা হয়। তাহলে এটি হচ্ছে স্বাভাবিক নিয়মের একটু ব্যতিক্রম। ওই রকম আমরা যদি কপারেরটা দেখি, কপার হয়েছে 29, তাহলে এক্ষেত্রে কপারেরটা এক্ষেত্রে 10 থাকবে আর এক্ষেত্রে একটা থাকবে, এইরকম কপারেরটা। অর্থাৎ এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, এরকম যেগুলো আছে সেগুলো ব্যতিক্রম। তাহলে তোমরা আশা করি ইলেকট্রন বিন্যাসও ভালোভাবে বুঝতে পেরেছো, ইলেকট্রন বিন্যাসও লিখতে পারবে। নবম দশম শ্রেণীতে তোমরা ইলেকট্রন বিন্যাস শিখেছো, কিন্তু এখানে আরও একটু ব্যাপকভাবে শিখতে হবে। তোমাদের বইয়ে অনেক ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, সেইটা দেখবে, এই নিয়ম 3টি ফলো করবে, আর এই নিয়ম 3টি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখবে। এরপরে আমি তোমাদের অন্যান্য বিষয়গুলো আরও ভালোভাবে দেখাবো। তা আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।